মা জননী, আমি মেয়েটাকে আগে হলুদ লাগাই, কি সুন্দর মুখখানা, যেন দিনের বেলায় উঠোনে চাঁদ এসে বসে আছে। রত্না চিল্লিয়ে বলে উঠল, একদম না, আন্টি কনের মা, আর সেই অনুযায়ী অবশ্যই আন্টি আগে হলুদ মাখাবে। আপনি কোথাকার কে বলুন তো কাকিমা? রিফাতের মাথা ভন ভন করে উঠল। বিড়বিড়িয়ে বলল, কাকিমা? রত্নার কিছু একটা মনে করার ভঙ্গিতে চোখ ছোট ছোট করে রিফাতের দিকে তাকিয়ে বলল, আপনার কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগছে। তাছাড়া আপনার পরনের বোরখাটাও একদম আমার পরিচিত লাগছে। অবশ্য একই বোরকা অনেকেরই হতে পারে। আকলিমা বেগম বলেন, আহ মা রত্না, উনি মুরব্বী মানুষ, বলছেন যখন, তখন না হয় উনিই বরং আগে হলুদটা লাগাক। হলুদ আগে পরে দেওয়া নিয়ে তো কোনো নিয়ম কানুন আসলেই নেই, এগুলো কুসংস্কার। না না আন্টি, এটা নিয়মের ব্যাপার না। আপনি মা, আপনি আগে লাগাবেন, আপনার অধিকার বেশি, তাই আপনি আগে লাগাবেন, উনি তারপরে না হয় লাগাবেন। রিফাতের মনে মনে আওড়ালো, উফ, এটা কি আমার নিজের বোন নাকি কুড়িয়ে পাওয়া বোন? না না, আমার বোন তো আর জানে না এটা আমি। আকলিমা বেগম নরম স্বরে বলেন, থাক মা, উনি বরং আগে হলুদ লাগিয়ে দিক। এরপর আকলিমা বেগম রেফাতের হাতে হলুদের বাটিটা এগিয়ে দিয়ে বলেন, এই নিন, আপনি বরং আমার মেয়েটাকে হলুদ লাগিয়ে মন প্রাণ দিয়ে দোয়া করে দিন, যেন মেয়েটা সুখী হয়। আশেপাশে অনেকেই যে যার মতো করে ভিডিও করছে, ছবি তুলছে। রত্না তার মোবাইলটা তার এক কাজিনকে দিয়ে সব সময় তার পেছনে লাগিয়ে রেখেছে, যেন প্রত্যেকটা মুহূর্তের ছবি তোলা হয়, ভিডিও করা হয়। রিফাত বিজয়ী হয়ে আকলিমা বেগমের হাত থেকে হলুদের বাটিটা নিয়ে অনন্যার গালে হলুদ মাখাতে গিয়ে তার নজর আটকে যায় তার প্রিয় নারীর চোখে, মায়াবী মুখে। সে খানিকের জন্য ভ্রমে আটকে যায়। রত্না বিরক্ত হয়ে চিল্লিয়ে বলে, আরে কাকিমা, আপনি তো অনন্যার দিকে তাকিয়েই আছেন। এইভাবে তাকিয়ে আছেন, নজর লেগে যাবে তো। অনন্যার মায়ের দিকে তাকিয়ে বলে, আন্টি, উনি কি আপনাদের পরিচিত? দেখে তো পরিচিত মনে হচ্ছে না, হবে হয়তো আশেপাশের কেউ। রত্নার চিল্লানিতে রিফাতের হুঁশ ফিরে আসে। নিজেকে নিজে বোঝায়, রিফাত কুল কুল, তাকে দেখার সময় অনেক পাবি, এখন ধরা পড়ে গেলে মা ইজ্জত আর থাকবে না। নিজেকে নিজে বুঝিয়ে রিফাত হাতে হলুদ নিয়ে অননার গালে মাখিয়ে দেয়। মুখে বলে, সুখী হও রমণী, স্বামী সন্তান নিয়ে বহুদূর এগিয়ে যাও, দীর্ঘায়ু হোক তোমার। রত্নার শুরু থেকেই রিফাতকে সন্দেহজনক লাগছিল। বোরখাটাও তার পরিচিত, তার মায়ের বোরখার মতো একদম সেম টু সেম। কণ্ঠস্বরটাও যেন কেমন অদ্ভুত পরিচিত। তাই তার তীক্ষ্ণ নজর রিফাতের ওপরেই ছিল। শুরু থেকে রিফাতের হাত দুটো হেজাবের আড়ালে ছিল বলে দেখতে পায়নি কেউ, রত্না কিংবা অন্য কেউও না। হলুদ দিতে গিয়ে হাতটা বের হয়ে আসায় রত্নার চোখে ধরা পড়ে অন্য কিছু। রত্নার মনে হচ্ছে এটা কোনো মেয়েদের হাত হতেই পারে না। তার উপরে হাতের পরিচিত একটা দাগ দেখে রত্না সম্পূর্ণ শিওর হয়ে যায় যে এটা তার ভাই। ততক্ষণে সেখানে আরো সকল মুরব্বীরা উপস্থিত হয়েছেন। অনন্যার দুই ভাবি একে অপরের সঙ্গে ফিসফিস করছে, হ্যাঁ রে ছোট, মহিলাটাকে কেমন অদ্ভুত মনে হচ্ছে না? হাতটা দেখ, কেমন যেন পুরুষ পুরুষ মনে হচ্ছে। ওনার মুখখানা একবার দেখতে পারলে খুব ভালো হতো। ঠিক বলেছ বড় ভাবি, আমি বরং ওনার মুখটা দেখার ব্যবস্থা করি। বেশ তো, দেখ না পারিস কিনা। অনন্যার ছোট ভাবি এগিয়ে যায় বোরখা পরা মহিলাটার মুখটা দেখার জন্য। রত্নাও ভাবছে এতগুলো মানুষের সামনে তার ভাইকে যে লজ্জা দিবে কি দিবে না। আবার ভাবছে এমন অদ্ভুতভাবে আসছে যখন, এটা সবাই না জানলে ব্যাপারটা কেমন যেন পার্স পানসেটে পানসেটে হয়ে যাবে। রিফাত অনন্যাকে দুই গালে হলুদ লাগিয়ে দিল। চোরা চোখে আশপাশ দেখে নিল কেউ তাকে সন্দেহ করছে কিনা। বোনের চোখে চোখ পড়তেই রত্না একটা চোখ টিপ দিল। রিফাত একটা ধাক্কার মতো খেলো, সে ধরা পড়ে গেছে ভেবে। রিফাত তাড়াতাড়ি করে হলুদের বাটিটা অনন্যার মায়ের সামনে দিয়ে বলল, নিন মা জননী, এবার মেয়েকে হলুদ লাগিয়ে মন ভরে দোয়া করে দিন তার ভবিষ্যৎ সংসার জীবনের জন্য। অনন্যার ছোট ভাবি সীমা এসে বলল, তা না হয় দেবে চাচি,
কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আসুন, ভেতরে আসুন। একটু মিষ্টি পানি খেয়ে যান। নিকাবটা খুলে এখানে বসে বিশ্রাম করুন। রিফাত এখন পালানোর রাস্তা খুঁজছে। তার কাজ হয়ে গেছে। এখন সে মানে এখান থেকে কেটে পড়লেই বাঁচে। রিফাতের অবস্থা দেখে রত্না মুখ টিপে হাসে। বলে, হ্যাঁ হ্যাঁ ছোট ভাবি, তিনি আমাদের অনন্যাকে আগে হলুদ মাখিয়েছেন মানে তো স্পেশাল কেউ। তাই তাকে আমরা মিষ্টি পানি এগুলো না খাইয়ে তো ছাড়তেই পারি না। আর এমন স্পেশাল মানুষটাকে আমরা চিনতেই পারছি না। এটা তো হতে পারে না। আপনি তার নিকাবটা নিজেই খুলে দিন ভাবি। মুরব্বী মানুষ, হাত দিয়ে খুলবে, আপনিই সাহায্য করুন। রিফাত রত্নার দিকে তাকিয়ে চোখ দিয়ে রাগ দেখালো। রত্নাও জিভ দিয়ে ভেঙচি কাটলো। রিফাত নিজেকে বাঁচাতে বলল, আপনারা বরং হলুদ খেলুন, আমি বরং ঘরে গিয়ে বসে পড়ি। পরে না হয় আমরা দেখা করব। এখানে অনেকেই আছে, পুরুষরাও এসে পড়বে যখন তখন। না না চাচিমা, এখানে তেমন কোনো পুরুষ মানুষ আসবে না, আপনি মুখটা খুলুন। বলেই অনন্যার ছোট ভাবি সীমা রিফাতের নেকাবটা খুলে ফেলল। মুহূর্তেই পরিস্থিতি স্তব্ধ হয়ে গেল। সবাই একে অপরের দিকে চাওয়াচাই করছে তো রিফাতকে দেখছে। এইভাবে মিনিট খানেক চলে গেল। রত্না সেই শুরু থেকেই তার হাসি চেপে রেখেছে, আর পারল না, তাই সে খিলখিলিয়ে হেসে উঠল। অনন্যাও সেই তখন থেকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল মহিলাটাকে দেখার জন্য। তাকে প্রকাশ্যে এত এত দোয়া করলো কে এই মহিলা। একে একে সবাই অট্টহাসিতে মেতে উঠল। অনন্যারও হাসি পাচ্ছে, সাথে লজ্জাও পাচ্ছে ভীষণ। অনন্যা কপালে হাত রেখে চোখটা বন্ধ করে মাথা নিচু করে রইল। বিড়বিড় করে আওড়ালো, নির্লজ্জ লোকটা কি শুরু করলো। অনন্যার কাজিনরা সবাই চিল্লিয়ে উঠল, আরে দোলা ভাই যে, এবার হলুদ আরো জমবে। অনন্যার মা চাচিরা সবাই মুখে কাপড় চেপে হাসছেন। অনন্যার মায়ের চোখেও পানি জমেছে। রিফাত আমতা আমতা শুরু করলো, আসলে তেমন কিছু না, সবার সঙ্গে একটু মজা করছিলাম। অনন্যার হলুদের আসর যেন জমে উঠল। হাসি আনন্দ পার হচ্ছে সময়টা। অনন্যার ভাইরাও সেখানে উপস্থিত হলো। অর্ণব তাকে দেখেই হাসলো, বলল, চাচি আমাদের দুলাভাই হয়ে গেল কেমন করে। সবাই হাসছে, মন ভরে হাসছে। সীমা বলল, ভাইয়া, আপনি এসে কিন্তু পরিবেশটা পাল্টে দিয়েছেন। বোরখা পরে এসেছেন বলে একটু বেশি ভালো লাগছে। রিফাত ভাবলো, ধরা তো পড়েই গেছি, এবার যত লজ্জা পাবো ততই লজ্জা দিবে সবাই। সে তার মায়ের বোরখাটা খুলে ফেলল। আশেপাশের সবাই হাসছে। লজ্জা শরম ছাড়িয়ে রিফাত বলল, কি আর করব বলুন ভাবি, আপনার একমাত্র ননদের হলুদে একমাত্র নন্দাইকে দাওয়াত করলেন না। বিনা দাওয়াতে এসেছি তো, তাই মুখটা ঢেকে এলাম আর কি। রত্না বলল, এইবার বুঝলাম আগে হলুদ দেওয়ার কাহিনী। ভাইয়া, মা কি জানে ব্যাপারটা? আকলিমা বেগম বলেন, আহ থাক না মা, বাবা তুমি বসো। সবাইকে উদ্দেশ্য করে বলেন, তোমরা তাড়াতাড়ি করে হলুদের অনুষ্ঠান শেষ করো। মেয়েটাকে আর কতক্ষণ বসিয়ে রাখবে। রিফাতের মাথায় হাত বুলিয়ে বলেন, সুখী হও বাবা। সব বাবা মাই সন্তানের শোক দেখতে চায়, আর তা যখন চোখের সামনে আসে তখন তাদের আনন্দের সীমা থাকে না। তুমি আমার মেয়ের সেই সুখ। সীমা বলল, এই যে ভাইয়া, এসেই যখন পড়েছেন, এখন আমরা আপনাকে হলুদ মাখিয়ে হলুদ উদযাপন করব। এই না না ভাবি, আমি একবার গোসল করে ফেলেছি, এখন আর না। তাছাড়া আপনারা আমাকে দাওয়াত দিলে না হয় সেইভাবে প্রস্তুতি নিতাম, তখন না হয় আপনারা আমাকে হলুদ মাখাতে পারতেন। আমি কিন্তু আমার হলুদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে দাওয়াত করেছিলাম। কোথায় আমরা আপনাকে লজ্জা দেব? তা না, আপনি আমাদেরকে লজ্জা দিচ্ছেন। জাঁকজমকপূর্ণ হাসি আনন্দে কেটে গেল অনন্যার হলুদের অনুষ্ঠান। রিফাতের আগমন ছিল এই অনুষ্ঠানের বিশেষ অংশ, যা কেউ আন্দাজ করতে পারেনি। অনন্যার পরিবার রিফাতকে জোর করে দুপুরের ভোজন শেষে পাঠিয়েছে। রিফাতের বাবা মা আত্মীয় স্বজন ছেলের অমন কর্মের কথা শুনে মাথায় হাত। তারা ছেলের কর্মে হাসবে নাকি মেয়ের পরিবারের সামনে লজ্জায় পড়েছে বলে রাগ করবে বুঝে উঠতে পারছে না। যদিও মেয়ের বাড়ির সবাই ব্যাপারটা ভীষণ এনজয় করেছে, তাদের কথাবার্তায় কোনো রকম খারাপ লাগা কিংবা বিরক্তির প্রকাশ পায়নি। উল্টো
মনে হচ্ছে তারা এত ভীষণ খুশি। রিফাত দুপুরের মধ্যেই চলে যায়। রত্না আর বাকি যে কাজিনরা এসেছিল তাদের নিয়ে যেতে চাইলেও তারা গেল না। রত্নার এক কথা, তার বান্ধবীর হাতে সে মেহেদি লাগাবে। মেহেদি লাগাতে লাগাতে কত আনন্দ হবে সেইগুলো মিস করা যাবে না। রত্না যাচ্ছে না, তাই তার বাকি কাজিন বোনেরাও গেল না। অনুষ্ঠান শেষ করে সবাই একসাথে যাবে। রিফাত ওদের জন্য যাওয়ার ব্যবস্থা করে গিয়েছে, যদিও অর্ণব বলেছিল তারা সহি সালামতে পৌঁছে দিবে। সারা বিকেল, সারা সন্ধ্যা ওরা অনেক আনন্দ করলো। রত্না সুন্দর করে অনন্যার হাতে মেহেদি দিয়ে দিল, হাতের মাঝে সুন্দর করে রিফাতের নামটাও এঁকে দিল। অনন্যা দেখলে মন ভরে যাবে। ওর আগে বিয়ে হয়েছিল ঠিকই, তবে ও কারোর নামে মেহেদি পড়েনি, শুধু সাদামাটা ভাবেই বিয়েটা। ছোট মনে যেন উল্টো পাল্টা কোনো ভাব প্রভাব না পড়ে, তাই হয়তো এত সাদামাটা হয়েছিল। অথচ সেই তো দূরেই পাঠিয়ে দিল। সেই ছোট্ট মেয়েটাকেই শাশুড়ির সঙ্গে দিন কাটাতে হয়েছিল। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গেলে হয়তো ঘড়ির কাঁটা থেমে যায়, কিন্তু বেলা থেমে থাকে না, বেলা ফুরিয়ে যায়। নতুন ব্যাটারি লাগালেও সেই পুরানো সময় থেকেই শুরু হয় না। বেলা যতটুকু গড়িয়ে যায়, সময়ও ঠিক ততটুকুই চলে যায়। ঠিক তেমনি অনন্যার জীবনটাও থেমে থাকেনি। তার জীবনে এসেছে ঝলমলে আলো। নতুন আলো চারিদিকে যেমন ঝলমল করছে, আর জীবনেও তেমন নতুন আলো ঝলমল করছে। আজ রিফাত অনন্যার বিয়ের দিন। আজ তারা নিজেদের নাম একে অপরকে দিয়ে দিবে। তাদের জীবনের নতুন অধ্যায়। রিফাত তার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য প্রহর গুনছে। অনন্যাকে সকাল সকাল মা কাকিরা গোসল করে ফ্রেশ করে রেডি হতে থাকতে বলল। আর অনন্যা ফ্রেশ ড্রেস হয়ে অপেক্ষা করছে। সে পার্লারে সাজতে যায়নি। রত্নার ইচ্ছা সে তার বান্ধবীকে নিজ হাতে সাজাবে। তার ভাইয়ের বউকে নিজের মন মতো করে সাজিয়ে বাড়িতে নিয়ে যাবে। অনন্যাও অপেক্ষা করেছে সেই আগের দিনের মতো। বরযাত্রী লাগেজে করে নতুন বউয়ের জন্য সবকিছু নিয়ে আসবে। সেগুলো দিয়েই সাজানো হবে নতুন বউকে। আজকাল এমনটা কোথাও দেখা যায় না বললেই চলে। অনন্যারও ভালো লাগছে ব্যাপারটা। সকাল 10টা বাজতেই অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তির আগমন ঘটেছে অনন্যাদের বাড়িতে। অনন্যার বাড়ির সকলেই তাকে দেখে অবাক। অনন্যা নিজেও অবাক। যদিও সে ফোন করেছিল, তবুও সেও ভাবেনি রিহানা সত্যিই আসবে। অনন্যার দুই ভাবি নিজেদের মধ্যে ফিসফাস করছে। কি ব্যাপার বলো তো ছোট, এটা রাজীবের বোন না? হ্যাঁ, তাই তো দেখছি ভাবি। এ আবার এখানে কেন? কার্ড তো ওই বাড়ি থেকে ফেরত এসেছে, তালা দেওয়া। তাহলে এ জানলো কিভাবে আজকে বিয়ে? আমিও তো বুঝতে পারছি না ভাবি। তবে যাই বলো ভাবি, সে কিন্তু যথেষ্ট ভালো ছিল। এসেছে যখন আমরাও আপ্যায়ন করি। চলো। আকলিমা বেগম রিহানাকে দেখে অবাক হলেও হাসি মুখে বললেন, আরে মা তুমি, এসো এসো, বসো মা। অনন্যা, দেখে যা মা, কে এসেছে। রেহানা লজ্জা পাচ্ছে, তবুও হাসি মুখে বলল, আন্টি এত ব্যস্ত হবেন না। ততক্ষণে অনন্যা সেখানে চলে আসে। রিহানাকে দেখে খুশি হয়ে বলে, আরে আপু, তুমি এসেছো। আমার বলাতেই তুমি আসবে আমি এটা ভাবিনি। অনন্যার কথা শুনে সবাই অবাক হয়। সীমা বলে, তুমি আসতে বলেছ? হ্যাঁ ছোট ভাবি। রিহানা ভীষণ লজ্জা লাগে, মাথা নিচু করে বলে, আসলে আমি আসতে চাইনি। আকলিমা বেগম তড়িঘড়ি করে বলে, এ মা না না। মা তুমি লজ্জা কেন পাচ্ছ? তোমাদের বাড়িতে আমরা দাওয়াত পাঠিয়েছিলাম, সেখানে তোমাদের কাউকে পাওয়া যায়নি, এসেছো, আমরা ভীষণ খুশি হয়েছি। অনন্যার দুই ভাবিও বলে, আপু আপনি এসেছেন, আমরা ভীষণ খুশি হয়েছি। তাছাড়া আপনি কিন্তু বিনা দাওয়াতে এসে পড়েননি যে লজ্জা পাবেন। অনন্যা, তুমি বরং আপুকে ঘরে নিয়ে যাও, আমি নাস্তার ব্যবস্থা করছি। ঠিক আছে, বলেই অনন্যা রিহানাকে নিজের ঘরে নিয়ে যায়। খাটের উপরে বসিয়ে কুশল বিনিময় করে। অনন্যা বলে, আপু তুমি একাই এলে যে, দুলাভাইকে আনলে না? সে আসবে না হয়তো লজ্জায়। তোমাকে তো আমি বোন বলেছি, সে আমার দুলাভাই, তাও লজ্জার কথা, আসলো না কেন? সে তুমি যাই বলো বোন,
অতীত তো আর এত সহজে মুছে যায় না, সত্যটা মিথ্যা হয়ে যায় না। অনন্যার ভীষণ জানতে ইচ্ছে করলো যে মানুষটা একা থাকতে হবে বলে, ছেলেকে হারিয়ে ফেলবে বলে তাকে এত ছলনা করে রেখে দিল, সারা জীবন রেখে দিতে চেয়েছিল, সেই মানুষটা এখন কোথায় থাকে, কিভাবে থাকে। দেনা দোনা মোনা করতে করতে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করেই ফেলল, তোমাদের বাড়িটা এখন ফাঁকা থাকে বুঝি? অনন্যার কৌতূহল হয়তো রিহানা বুঝতে পারল। মনে মনে তাচ্ছিল্য হাসল নিজের পরিবারের ওপর। রিহানা নিজেকে হালকা করার জন্য নিজেই অনন্যাকে বলল, হ্যাঁ, মা আমার সঙ্গে থাকেন। ভাইয়া তো মাসখানেক পরেই চলে গিয়েছিল, মা একাই ছিলেন। আমিও বছর দুই মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। মা ফোন করলে মায়ের গলা পেলেই কেটে দিতাম। মা একজন কাজের মহিলা জোগাড় করেছিল বহু কষ্টে। আজকালকার যুগে বিশ্বস্ত কাজের মহিলা পাওয়া খুবই দুষ্কর। অনেকদিন পর কাজের মহিলাটা চুরি করে পালালো। এরপর মা আস্তে আস্তে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। এভাবে বছর দুই কেটে গেল। একদিন পাশের বাড়ির আন্টি ফোন করে জানালেন মায়ের কোনো হুঁশ নেই, তারা হাসপাতালে নিয়ে গেছে। আর রাগ অভিমান করে থাকতে পারলাম না, ছুটে গেলাম। মাকে হারিয়ে ফেললে আমার যে আর মাকে হাজার খুঁজলেও পাবো না। রক্তের আপন আর কেউ থাকবে না, একেবারে এতিম হয়ে যাব। মেয়ের বাড়িতে মায়ের থাকতে ভীষণ আপত্তি, তবুও থাকতে হয়। ভাইয়াকে কত করে বললাম, হয় তুমি দেশে চলে আসো, না হয় মাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, বিদেশে ভালো চিকিৎসাও হবে। সে কিছুতেই রাজি হয় না। তাকেও নাকি তার বিদেশি বউ আসতে দিতে চায় না। সে বাবা মায়ের পরিকল্পনার কথা শুনে সে কোনো রিস্ক নিতে চায় না, তাই নাকি ভাইয়াকে আসতে দিবে না। অনন্যা শুনল, সবকিছু শুনে দীর্ঘশ্বাস ছাড়ল। আপু, মায়ের চেয়ে আপন আর কে হয়? তুমি কেন তোমার মায়ের সঙ্গে এমনটা করতে গেলে? রাগ হয়েছিল। একটা মেয়ে হয়ে কেন আরেকটা মেয়ের সঙ্গে এমনটা করলো? নিজের মেয়ে হলে তো এমনটা করতে পারতো না, তাই রাগ হয়েছিল। তুমি তো তাকে মা বলে ডাকতে, তবুও কেন তোমাকে মেয়ে বানাতে পারলো না? থাক না আপু এসব কথা। তুমি এত কষ্ট পেয়েছো আমাদের থেকে, তাই তোমার সুখের ঠিকানা নিজ চোখে দেখতে এলাম। তুমি সুখে আছো দেখলে নিজেকে একটুখানি ক্ষমা করতে পারবো, অপরাধ বোধ খানিকটা কমবে। এরকমটা বলো না আপু, তোমার ভালোবাসা কখনো অস্বীকার করা যাবে না। দুই বাড়িতে আনন্দের ফোয়ারা বইছে। এক বাড়িতে তাদের একমাত্র ছেলের বিয়ের আনন্দ, আরেক বাড়িতে তাদের একমাত্র মেয়ের বিয়ের আনন্দ। মেয়ের বাড়ির সকলে আনন্দে কিছুটা ভিন্ন। তাদের মেয়ে কঠিন একটা সময় পার করে সুখের দেখা পেয়েছে। বরযাত্রী এসেছে 12টার মধ্যে। মেয়ের বাড়িতে সবাই জুম্মার নামাজ আদায় করে সেই বৈঠকেই বিয়ে পড়ানো হবে। রত্না বরযাত্রীর সঙ্গেই এসেছে। গাড়ি থেকে নেমে সে চলে গেছে গেট ধরার জন্য অনন্যার কাজিনদের সঙ্গে। রত্নাকে এভাবে পল্টি নিতে দেখে সবাই কাজিনরা ক্ষেপে গেছে। তুই কি আমাদের শত্রু? আশ্চর্য, নিজের ভাইয়ের বিয়েতে কনে পক্ষের হয়ে গেট ধরেছিস। রত্নার এক উত্তর, কিছু করার নেই ভাই বোনেরা, আমি আমার প্রিয় বান্ধবীর বিয়ের গেট ধরছি, সুতরাং তোমরা পকেট ঝাড়ো। গেটে ঝামেলা মিটিয়ে রত্না ছুটল প্রিয় বান্ধবীর কাছে। তাকে সাজাতে হবে। লাগেজ ইতিমধ্যে বাড়ির ভেতরে পাঠানো হয়েছে। অনন্যার দুই ভাবি লামিয়া সীমা ননদের সম্পদ সাবধানে সব মুরব্বীদেরকে দেখিয়ে অনন্যার ঘরে পৌঁছে দিল। রত্না যত্ন করে অনন্যাকে সাজিয়ে দিল। অনন্যা দেখতে শুনতে এক কথায় অসাধারণ, বউ সাজে তাকে একদম পুতুলের মতো লাগছে। রত্না হাসি মুখে বলল, এমনিতেও ভাইয়া তোর দিক থেকে চোখ ফেরায় না, আজ মনে হয় জ্ঞান হারাবে রে। বাজে কথা বলবি না। বাজে কথা না ভাবি, বাজে কথা না। দেখিস আজ ভাইয়া তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। ফেরাতে ফেরাতে রাত শেষ হয়ে যাবে। এরপর অনন্যার কানে কানে বলল, শেষমেশ বাসরটা নাও হতে পারে। অনন্যা তেড়ে গেল রত্নার দিকে। তবে রে ফাজিল, বড় ভাইকে নিয়ে এমন চিন্তা ভাবনা করিস? রত্না দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। অনন্যার মাকে ধরে নিয়ে এলো রত্না। মাই মা, ওই মা, আপনি এইভাবে দূরে দূরে থাকছেন কেন বলুন তো? আসুন,
মেয়েকে কেমন লাগছে দেখবেন, আমি নিজ হাতে সাজিয়েছি। আকলিমা বেগম মেয়েকে দেখে চোখের পানি ফেলতে ফেলতে 2 হাত ভরে দোয়া করলেন। পানি গড়ালো অনন্যার চোখেও। হাসি আনন্দের সময় গড়িয়ে এলো সেই মহেন্দ্রক্ষণ, অনন্যার কবুল বলার মুহূর্ত। তার মনে পড়ে গেল বহু বছর আগের দিনটির কথা। সেই দিন সে কবুল বলেছিল, তবে কোনো অনুভূতি ছিল না। আজ সে পূর্ণবয়সী এক নারী। কবুল বলতে গিয়ে তার মনে হলো সে আবারও বাবা মায়ের থেকে পর হয়ে যাচ্ছে, বহু দূরে চলে যাচ্ছে। কিরে মা, কবুল বলে দে। 2 চোখের পানি ছেড়ে দিয়ে 3 অক্ষরের শব্দটা 3 বার উচ্চারণ করলো। সবার মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি ভেসে উঠল। অনন্যার ভেতরটা নাড়া দিয়ে উঠল, সে নিজেকে অন্য কারোর নামে কবুল বলে দিল। রিফাতের সম্পূর্ণটা ভেতরের আনন্দে ভরে গেল। সেও তার প্রিয় নারীকে সম্পূর্ণ নিজের নামে কবুল করে নিল। আজ থেকে এই নারী তার জন্য সম্পূর্ণ হালাল, সারা জীবনের জন্য। খুব সুন্দরভাবেই অনন্যার বিয়েটা সম্পন্ন হয়ে গেল। যদিও গ্রামের বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠানে টুকটাক কথাবার্তা তো হবেই। এই যেমন অমুক রান্নাটা ভালো হয়নি, মাংসটা ভালো সেদ্ধ হয়নি, আমি খাবার কম পেয়েছি, আমাকে ঠিকমতো আপ্যায়ন করেনি। বাঙালি কিছু প্রতিবেশী আত্মীয় স্বজনের এই স্বভাব কখনো যাবে না। তার ওপর মেয়ের যদি সামান্যতম খুঁত থাকে, তা নিয়ে আলাপ আলোচনা তো চলবেই। যদিও অনন্যার বাড়িতে সবাই অনন্যার সাপোর্টে, এইরকম কেউ শুনলে সাথে সাথে প্রতিবাদ করে, যা অনন্যার জন্য ভীষণ আনন্দের। অনন্যার বাবা তার একমাত্র মেয়ের বিয়েতে পুরো এলাকার সবাইকে দাওয়াত করেছেন। সকল গরিব দুঃখীকে দাওয়াত করেছেন। তারা খাওয়া দাওয়া করে মন ভরে দোয়া করেছে নবদম্পতির জন্য। প্রায় সময় দেখা যায় এলাকায় কোনো অনুষ্ঠান হলে বড়লোকদেরকে বেছে বেছে দাওয়াত করা হয়। তাদের তেল মেজে মেজে অনুষ্ঠানে আনতে আনতে হয়, আর নাম কামানোর জন্য। সেখানে গরিবদের স্থান থাকে না। অনন্যার বাবা আমজাদ হোসেন তা করেননি। তিনি এলাকার সকল গরিবদের সানন্দে দাওয়াত করেছেন। সাথে তাদেরকে সুন্দরভাবে বলেছেন যেন তারা অবশ্যই যায়। কোনো উপহার দিতে হবে না। অনেক অসহায়রা ভাবে কোনো অনুষ্ঠানে গেলে যে উপহার দিতে হবে, বাড়তি টাকা খরচ, যার কারণে অনেকে যাওয়া হয়ে ওঠে না। আমজাদ হোসেন সেই ব্যাপারটা মাথায় রেখেই সুন্দরভাবে সবাইকে বুঝিয়েই দাওয়াত দিয়ে এসেছেন। যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তারা আজকে পেট ভরে খেয়ে মন ভরে দোয়া করেছে। অনেক অপূর্ব নিজেদের বোনের জন্য কম করছে না, তাদেরও একমাত্র আদরের বোন। মানুষ বলতেই তাদের জীবন ভুলে ভরা। একবার হয়ে গেছে সাংঘাতিক ভুল, তাই বলে কি বারবার? তারা চেষ্টা করছে আর কোনো ভুল না হোক। দেখতে দেখতে বিদায়ের লগন চলে এলো। এতদিন অনন্যা দূরে থাকলেও সে এই বাড়ির মেয়ে ছিল। অনন্যা ওপরে সম্পূর্ণ অধিকার ছিল অনন্যার বাবা মায়ের। তারাই ছিল অভিভাবক। কিন্তু তা আজ দ্বিখণ্ড হয়ে গেছে। অনন্যা এখন সম্পূর্ণ অন্যের অধিকার হয়ে গেছে। বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, এটাই চরম সত্যি। এই সত্যটাই ভেঙে দিচ্ছে অনন্যার বাবা মার হৃদয়। তবুও মেয়েকে অন্যের করে দেওয়ার কষ্টের সাথে সাথে একটা সুখ রয়েছে। তারা যোগ্য পাত্রের হাতে মেয়েকে তুলে দিচ্ছে। তাদের মেয়েটা সারা জীবনের সুখে থাকুক। অনন্যার বাবা পুরুষ মানুষ হয়েও আজ ভীষণ কাঁদলেন মেয়ের জন্য। চোখে পানি এলো অনন্যার ভাইদেরও। আকলিমা বেগম সে তো মহিলা মানুষ, নারী ছেঁড়া ধন তার। একে তো একবার আবেগের বশে মেয়েটার জীবনটাই শেষ করে দিয়েছিলেন, আবারও সেই মেয়েকে পরের ঘরে পাঠাতে তার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তবুও কিছু করার নেই, বিধির বিধান মানতেই হবে। অনন্যার বাবা আমজাদ হোসেন মেয়ের হাতটা রিফাতের হাতের মুঠোয় দিয়ে বললেন, বাবা, মেয়েটা আমার বড় অভাগী, তার জন্যই দায় আমারই। আজ আবারও তোমার হাতে তুলে দিলাম, দেখে রেখো আমার মেয়েটাকে। যদি কখনো মনে হয় ওকে আর ভালো লাগছে না, আমায় শুধু জানিও, আমি কিছু একটা ব্যবস্থা করব, যেন আমার মেয়েটা কষ্ট না পায়। তবুও তুমি ওকে আঘাত দিও না কখনো। রিফাত আমজাদ হোসেনের হাতটা ধরে বলল, আব্বু, আপনি চিন্তা করবেন না,
অনন্যার ভালো থাকাটার সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে আমার। ওর ওপর থেকে আমার ভালো লাগা সেই দিনই বন্ধ হবে যেদিন আমার নিঃশ্বাস বন্ধ হবে। এর আগে সে চাইলেও আমার থেকে ছাড়া পাবে না। আমি যদি তার কাছে কখনো বিরক্তির কারণ হয়ে যাই, তবুও না। রিফাতের কথা শুনে অনন্যার বাবার চোখে আনন্দের অশ্রু নামে। রিফাত আরো বলে, আব্বু, আপনি আর কাঁদবেন না। আপনি আমাদের জন্য হাত ভরে দোয়া করে দিন। আমার আমার দোয়া সবসময় তোমাদের সঙ্গে থাকবে বাবা। রিফাতের বাবা রুহুল আমিন অনন্যার বাবাকে টেনে নিয়ে বসালেন, বললেন, বিআই মশাই, আপনি আর এইভাবে কাঁদবেন না, তাহলে আমাদের খারাপ লাগবে। অনন্যার এখন থেকে আমাদেরও মেয়ে, আর ও আমাদের রাজকন্যা হয়েই থাকবে। আজ আপনাকে দেখে আমি ভাবছি, বাবার কোল খালি করে তো আমি একটা মেয়েকে আমার কাছে নিয়ে যাচ্ছি। আবার আমার মেয়েটাকে যখন বিদায় নিতে হবে, তখন আমি কিভাবে দেব? আপনাকে দেখে আমার এখনই সেই ভয় করছে। আপনি শান্ত হন। অনন্যার ভাবিরা মিলে অনন্যার মাকে সামলাচ্ছে। রত্নাও তাকে যথেষ্ট বোঝাচ্ছে। মা, ওই মা, আপনি শান্ত হন। অনন্যা আমাদের বাড়িতে খুব ভালো থাকবে। ভাইয়া তাকে ভীষণ ভালোবাসে। আম্মুও তাকে আমাদের দুই ভাই বোনের মতোই ভালোবাসে। আব্বুও তেমন। আমরা সবাই অনন্যাকে ভালোবাসি। রত্না তার ফোনে নিজের মাকে ফোন করে অনন্যার মাকে ধরিয়ে দিল। সেও বোঝালো। রিয়ান আর বিয়ান, এখন আমরা বিয়ান হয়ে গেছি। নতুন সম্পর্কে জড়িয়ে গেছি আমরা। এই খুশির দিনে আপনি কিভাবে কাঁদছেন, হ্যাঁ? আমার ঘরের লক্ষ্মীকে দোয়া খায়ের করে দিয়ে পাঠিয়ে দিন তাড়াতাড়ি। আমি অপেক্ষা করছি। রিহানা সবই দেখল। অনন্যার প্রতি সবার ভালোবাসা দেখে অবাক হলো, মনে মনে খুশিও হলো বেশ। অনন্যা নিঃশব্দে কাঁদল। যাব না যাব না করে বায়না ধরল না। সে জানে এমন বায়না অযৌক্তিক, যেতে তাকে হবেই। সবার থেকে দোয়া নিল সে। বউ সাজের ওপর ঢিলে ঢালা একটা বোরখা পরিয়ে দিল অনন্যার ভাবিরা। কয়েকজন নিষেধ করেছিল এই ভারী সাজের ওপরে আবার বোরখাটা না পরতে। অনন্যার এক কথা, এই সাজে সে বোরখা ছাড়া কোনোভাবেই বের হবে না। এতটা রাস্তা অগত্যা তাকে বোরখা পরতেই হলো। এতে অবশ্যই রিফাত বেশ খুশি। তার এত সুন্দর বউটাকে বাইরের কেউ দেখুক, সে সেটা চায় না। রিফাত আর চোখে অনন্যাকে দুই একবার দেখেছিল, মন ভরে দেখতে পারেনি। হাসি, আনন্দ, কান্না শেষে অনন্যা বিদায় নিল তার বাবার বাড়ি থেকে। লাল শাড়ি পরিয়ে ফুলে সাজানো গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হলো। রিফাত সেই জন্য অনন্যাকে হাত ধরে সেই যে গাড়িতে উঠিয়েছিল সারাটা পথ, আর সেই হাতটা সে ছাড়েনি। অনন্যা বারবার ছাড়ানোর চেষ্টা করেছে। গাড়িতে আরো দুজন রয়েছে, তারা দেখলো লজ্জায় পড়ে যাবে। অনন্যার পাশে রত্না বসা, এটা খেয়াল করলে নিশ্চয় মজা ওড়াবে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পাশেই একজন বসা। রিফাত মুচকি হাসে অনন্যাকে এভাবে হাত মোছড়ামুছড়ি করতে দেখে। অনন্যার কাছাকাছি গিয়ে আস্তে করে বলে, এমন করছো কেন? এতদিন তোমার প্রতি আমার কোনো অধিকার ছিল না, তবুও তোমাকে বিরক্ত করেছি, আর আজ তো সম্পূর্ণ অধিকার আছে। তাহলে তুমি ভাবলে কি করে এই হাত এত সহজে ছাড়া পাবে? রিফাতের কথা, আচার, ব্যবহার এখন আর অনন্যার কাছে বিরক্ত লাগছে না, ভীষণ ভালো লাগছে। তারও মন বলছে রিফাত আর এই হাতটা না ছাড়ুক। অনন্যার বাড়ি থেকে রিফাতের বাড়ি প্রায় ঘন্টা দুয়ের দূরত্ব। 2 ঘন্টা পর তারা পৌঁছালো তাদের গন্তব্যে। রিফাতের পুরো বাড়িটা রং বেরঙের মরিচ বাতি দিয়ে সাজানো। সন্ধ্যা নেমে এসেছে, তাই চারিদিক কেমন যেন ঝলমল করছে। বইয়ের গাড়ির চারপাশ বাড়ির মহিলারা ঘিরে ধরেছে। গাড়িতে বসা ড্রাইভার সহ পুরুষ দুজন সরে গিয়েছে। গাড়ির দরজা খুলে রত্না নেমে গিয়েছে। রিফাতের মা মানসুরা বেগম অনন্যার হাত ধরে নামালেন। রিফাতও নেমে অনন্যার পাশে গিয়ে দাঁড়ালো। মানসুরা বেগম অনন্যার বোরখাটা খুলে দিলেন। অনন্যার মাথায় হাত বুলিয়ে কপালে ভালোবাসার পরশ দিলেন। আদরের সুরে বললেন, অনেক অনেক সুখী হও মা, দীর্ঘদিন বেঁচে থাকো। মানসুরা বেগম বাকি মহিলাদের, তার যা ননদদেরকে ডাকলেন, বললেন, এই
তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি করে এসো, আমার বৌমাকে কোলে তুলে নিয়ে যাও। এক ঘর অন্ধকার করে আর এক ঘরের আলো হয়ে এসেছে। সে কেন কষ্ট পাবে? পায়ে হেঁটে যাবে। তাড়াতাড়ি করে এসো, ওকে তোলো। এই ব্যাপারটা ছোটবেলায় বিয়ের অনুষ্ঠানে দেখা যেত। রিফাত আশ্চর্য হয়ে তাকায় তার মায়ের দিকে। মনে মনে বলল, আশ্চর্য, আমি থাকতে মা অন্যদেরকে কেন ডাকছে? সে আর আর কথাটা মনে চেপে রাখতে পারল না। সবার সামনে বলেই ফেলল, মা, আমি থাকতে তোমরা এত কষ্ট কেন করবে? আমিই নিয়ে যাচ্ছি। একদম না, তুমি আমাকে এ, লক্ষ্মী বৌমা এনে দিয়েছো, তোমাকে ধন্যবাদ। তুমি এখন যেতে পারো। মা,